নমস্কার, আমি সুপর্ণা আর আপনারা দেখছেন টিডি বাংলা নিউজ। সঠিক খবর সঠিক সময়ে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লক্ষ্মীর ভাণ্ডারে নয়া সুবিধা, সেপ্টেম্বর থেকে বাড়তে পারে টাকাও, খুশির খবর শোনালেন মমতা। কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। কবে ঢুকবে টাকা, কিভাবে চেক করবেন? বিহারের পর বাংলায় এবার এসআইআর, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের। বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলবেন, দলের বড় বৈঠকে বললেন অভিষেক। ফোন এলো স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, রিসিভ করেই শুভেন্দু বললেন, রেশন, ভোটার, আধার কোনোটাই হবে না। হবেটা কি? এসআইআর নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বালি মাফিয়ার সঙ্গে মমতা, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট শুভেন্দুর কনভয়ে হামলা, চাপে পড়ে শেষমেশ কাকে গ্রেফতার করল পুলিশ, জেনে নিন। শুভেন্দুর কনভয়ে হামলা, রাজ্যে আগুন জ্বালালো বিজেপি, হুঁশ ফিরবে শাসকের। বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ, নাম না করে অভিষেককে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের। আমি তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ঙ্কর হবে, 26-এর আগে দলের নেতাদের হুঁশিয়ারি অভিষেকের। উত্তরাখণ্ডে প্রকৃতির তাণ্ডব, হরপা বানে বিধ্বংসী পরিস্থিতি, নিখোঁজ 50। ভয়াবহ বজ্রপাতে একদিনেই 13 জনের মৃত্যু, 2 জেলায় শোকের ছায়া। হু হু করে নামলো পারদ, আজ অতি ভারী বৃষ্টিতে 13 জেলা কাঁপবে, আগামী 24 ঘন্টায় আবহাওয়ার চরম সতর্কতা জারি। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বিহারের পর বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি লিখে এই বিষয়ে জানিয়েছে। রাজ্যের নির্বাচন আধিকারিকদের ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করতে বলেছে। সংশোধনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে বলা হয়েছে। প্রসঙ্গত, বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসআইআর প্রক্রিয়ার অধীনে নীতিশের রাজ্যে 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এই প্রক্রিয়ার পর বিহারের ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে। এদের বেশিরভাগই এমন ভোটার যারা আর এই পৃথিবীতে নেই। এমন ভোটারও রয়েছেন যারা স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন। এমন কিছু ভোটারও আছেন যাদের নাম একাধিক নির্বাচনী এলাকায় রয়েছে। তবে বিরোধীরা নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে এবং এটিকে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের ভোট চুরি বলে অভিহিত করছে। বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলির কাছ থেকে একটিও আপত্তি বা পরামর্শ নথিভুক্ত করা হয়নি। অন্যদিকে সাধারণ ভোটাররা ভোটার তালিকা সংশোধনে সক্রিয়তা দেখিয়েছেন এবং নির্বাচন কমিশনের কাছে 1927টি মামলা দায়ের করেছেন। এই মামলাগুলি তালিকায় যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি এবং অযোগ্য ভোটারদের অপসারণের সঙ্গেও সম্পর্কিত। 10,977টি আবেদনপত্র ফর্ম 6-এর অধীনে নতুন ভোটার যোগ করা, বাদ দেওয়া এবং অন্যান্য ঘোষণাপত্র সম্পর্কিত। বিহারে রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তার মধ্যেও সাধারণ ভোটাররা ভোটার তালিকা স্বচ্ছ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কমিশনে প্রাপ্ত 1927টি অভিযোগ এবং 10,977টি আবেদন প্রমাণ করে যে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন। এই আবেদনগুলি মূলত নতুন ভোটার যুক্ত করা, ভুল নাম বাতিল এবং ভোটার তালিকায় সংশোধন সম্পর্কিত। রাজনৈতিক দলগুলির এই নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে বিরোধী দলগুলির প্রায় 60,000 বুথ স্তরের এজেন্টরা
এখনও ভোটার তালিকায় কোনো আপত্তিকর নাম খুঁজে পাননি। একই সঙ্গে নির্বাচন কমিশন সকল দল এবং নাগরিকদের কাছে ভোটার তালিকা আরও নির্ভুল করার জন্য সহযোগিতা করার আবেদন জানিয়েছে। কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে সকল দলকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলবেন। ভার্চুয়াল বৈঠকে বিজেপির তুলোধনা করতে গিয়ে দলীয় নেতা কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বাংলায় 10,000-এর কাছাকাছি নেতাকর্মীদের সঙ্গে করে ফেললেন ভার্চুয়াল বৈঠক। হাজির সাংসদ থেকে বিধায়ক সকলেই। সেখানেই অভিষেকের সাফ কথা, এক ছটাক জমিও আমরা বিজেপিকে ছাড়ব না। কয়েকদিন আগেই হুগলির পুরসুরায় গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু। তাকে দেখেই উঠেছিল জয় বাংলা স্লোগান। তা দেখেই গাড়ি থেকে নেমে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায় শুভেন্দুকে। সূত্রের খবর, এদিন ভার্চুয়াল বৈঠকে শুভেন্দুকেও কটাক্ষ করেন অভিষেক। বলেন, দেখলাম একজনকে জয় বাংলা বলতেই খেপে গেল। এখানেই শেষ নয়, বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজেপি শাসিত রাজ্যে ব্রিজ ভেঙে পড়ছে। শুনেছেন কোনো বিজেপি নেতার বাড়ি ভেঙেছে? মানুষকে বোঝাতে হবে বিজেপি আপনার ভোট কাটতে চায়। এনআরসি এসআইআর নিয়ে প্রচার করুন, বোঝান বাড়ি দিলে রাজ্য সরকার দেবে। আমরা তো বিজেপিকে এ রাজ্যে কমিয়েছি, কেন আমরা 77 থেকে ওদের 40-এ নামিয়ে আনতে পারবো না? রীতিমতো ভোটের প্রচারের সুর বেঁধেও দেন। বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে দেন বার্তা। বলেন, 80,000 বুথে আগামী 2 মাসের মধ্যে 2টো করে সভা করুন। দলের ঊর্ধ্বে কেউ না, একত্রিত হয়ে লড়াই করুন। দলে কোনো আমি তুমি চলবে না। যদি কেউ আমি তুমির রাজনীতি করো, পরিণতি খুব খারাপ হবে। দল যাকে দায়িত্ব দেবে, পছন্দ না হলেও কাজ করতে হবে তার সঙ্গে। কোচবিহারে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন এলো শুভেন্দুর কাছে। কোচবিহারে হামলার কথা জানার পর নিশীথ প্রামাণিককে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন আসে শুভেন্দু অধিকারীর কাছেও। স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে হামলার ঘটনা নিয়ে কথা বলেন শুভেন্দু। সূত্রের খবর, শুভেন্দু ফোনে জানান, বুলেট প্রুফ গাড়ি না থাকলে আজ মারাও যেতে পারতাম। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর ওপর এই ধরনের হামলার ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রকও। প্রয়োজনে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানা যাচ্ছে। গতকাল কোচবিহারে এসপি অফিস অভিযান ছিল বিরোধী দলনেতার। ফালাকাটা থেকে খাগড়াবাড়ি যাওয়ার পথেই বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ ওঠে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কিভাবে জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা? শুভেন্দুর অভিযোগ, আমি যাদের দেখলাম তাদের 90% রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান। তাদেরকে আমরা ভারত থেকে তাড়াতে চাই। তিনি অভিযোগ করেন, উদয়ন গুহর নেতৃত্বেই হামলা চলেছে তাঁর ওপর। যদিও উদয়নের বক্তব্য, যারা বাংলা ভাষাকে অপমান করে তাদের নিস্তার নেই, তাদের মানুষ কাল পতাকাই দেখাবে। তারা যেখানে ভাবে সেখানেই আমাদের কর্মীদের তরফে বিক্ষোভ দেখানো হবে। এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এসআইআর হলে কি কি নথি দেখাতে হবে তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। সাধারণের মনের কথা তুলে ধরে ঘাটালে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতার প্রশ্ন, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড কোনোটাই হবে না, তাহলে কোনটা হবে? এই পরিচয়পত্রগুলি ইলেকশন কমিশন, কেন্দ্রীয় সরকার দিয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে, সেইগুলি বৈধ হবে না কেন? এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের মামলায় ইলেকশন কমিশন আধার কার্ডকে মান্যতা দিতে চায়নি। বাংলার এসআইআর হলে কোন কোন নথি দেখাতে হবে তা নিয়ে আশঙ্কায় রয়েছে অনেক পরিবার। অনেকে প্রশ্ন তুলেছে যে নথি খোদ কেন্দ্রীয় সরকার দিয়েছে, ইলেকশন কমিশন এপিক কার্ড দিয়েছে, তাহলে সেগুলি প্রামাণ্য নথি হতে পারবে না কেন? গতকাল ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাধারণের প্রশ্নগুলি তুলে কেন্দ্রকে বিঁধলেন তিনি। মমতা বলেন, আধার কার্ড কে তৈরি করেছিল? ভারত সরকার। এপিক কার্ড কারা দিয়েছিল? নির্বাচন কমিশন। কেন সেইগুলিকে মানা হবে না? এত কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে, তা কি জলে যাবে?
রেশন আধার এপিক কার্ড হবে না, তাহলে কি হবে? এটা কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে নিয়ে পরিকল্পনা মাফিক গেম খেলছে, আমরা এটা মানব না। এসআইআর এর আড়ালে কেন্দ্র এনআরসি পরিকল্পনা করছে বলেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘাটালবাসীকে পরামর্শ, সবাই ভোটার তালিকায় নাম তুলবেন। দেশবাসী নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোন পরিচয়পত্র দেখাবে তা নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ও। তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দুটি প্রশ্ন করেন। এক, পরিচয়পত্র যদি ভারতীয় নাগরিকত্বে পরিচয় হয় তাহলে তার বিবরণ দেওয়া হোক। আর দুই, আদালতে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোনটি গ্রহণযোগ্য? এর উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক বিস্তারিত উত্তর দেয়নি। জানানো হয়েছে 1955 সালে নাগরিকত্ব আইন ও 2004 সালে সংশোধিত নাগরিকত্ব আইন অনুসারে কেন্দ্রীয় সরকার ভারতের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে নাম নথিভুক্তের কথা বলে, তাকে জাতীয় পরিচয়পত্র দিয়ে থাকে। সমস্তটাই আইন অনুসারে করা হয়। এই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা তো অনেক দূরের কথা, সামান্য বিরোধী দলনেতার যে নিরাপত্তা বলতে কিছু নেই তা তো আজকের ঘটনার পর দিনের আলোর মতো আরো বেশি করে স্পষ্ট হয়ে গেল। এখানে যারাই শাসকের বিরুদ্ধে লড়াই করবে, পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারাই সাধারণ মানুষের হয়ে কথা বলবে, তাদেরকেই পড়তে হবে প্রাণ সংশয়ের মুখে। এত নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও আদালতের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারী এদিন কোচবিহারে গেলেও তার কনভয়ে হামলা হয়, আর সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু সরাসরি মন্ত্রী উদয়ন গুহর দিকে অভিযোগের আঙুল তোলেন। পুলিশ প্রশাসন কিভাবে কাজ করছে তা আরও একবার জনসমক্ষে এনে দেন তিনি। বুঝিয়ে দেন যে এই রাজ্যের পুলিশ কতটা অপদার্থ বিরোধী দলনেতার নিরাপত্তা দিতে। তবে অবশেষে এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। এদিন কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয়, তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। আর এই ঘটনাতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকি গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত বলেও দাবি করেন তিনি। প্রশ্ন উঠতে শুরু করেছিল যে যেখানে আদালতের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারী এখানে এসেছেন, সেখানে তার কনভয়ে এইভাবে হামলা হচ্ছে, অথচ পুলিশের কোনো অ্যাকশন নেই। অনেকে বলছেন এই সমস্ত প্রশ্ন তুলে রাজ্যের বিরোধী দলনেতা ভবিষ্যতে আরও বড় কোনো অ্যাকশন নিতে পারেন, আদালতে শরণাপন্ন হতে পারেন। সেই ভয়ই হয়তো এখন যারা এই হামলা করিয়েছে তাদেরকে না ধরে কোনো এক চুনোপুটিকে ধরে মুখ রক্ষা করার মরিয়া চেষ্টা শুরু করে দিচ্ছে পুলিশ। অন্তত তেমনটাই দাবি বিজেপির ঘনিষ্ঠ মহলের। জানা গিয়েছে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম রঞ্জিত দে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র একজন ব্যক্তি কি এই কনভয়ে হামলা করেছে? পরোক্ষে থেকে কারা এই নির্দেশ দিয়েছে? তাদেরকে তো খুঁজে বের করার ক্ষমতা এই অপদার্থ প্রশাসনের নেই। কিন্তু যারা সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিল, তাদের প্রত্যেককে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? সেই প্রশ্ন তুলে সোচ্চার হচ্ছে বিরোধীরা। গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, গোটা ঘটনায় নেতৃত্ব দিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও তার নাম জড়িয়ে রয়েছে। আজকে আদালতের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারী কোচবিহার জেলায় গিয়েছিলেন, কিন্তু সেখানেও যেভাবে তার কনভয়ে হামলা হলো তাতে বোঝাই যাচ্ছে যে এই রাজ্যে গণতন্ত্র বলতে কিচ্ছু নেই। আসলে এই রাজ্যের পুলিশ জানে যে আজকে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী আরও বড় কোনো পদক্ষেপ নিতে পারেন। আর তিনি যদি বড় পদক্ষেপ নেন তাহলে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে যাবে যে পুলিশ কেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করেনি। তাই নিজেদের মুখ রক্ষার জন্যেই কোনো এক ব্যক্তিকে গ্রেফতার করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে অপদার্থ প্রশাসন বলেই দাবি গেরুয়া শিবিরের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তীব্র ব্যক্তিগত আক্রমণ শানালেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তুলেছেন, বাঙালি বাঙালি বলে, বাড়িতে পাঞ্জাবি বউ, বাংলায় সুন্দরী মেয়ে নেই, পাঞ্জাবি বউ আনতে হয়। এই মন্তব্য যে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলা হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কে জন্ম দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং বাঙালি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি দিলীপ ঘোষ দুর্নীতির অভিযোগেও বিদ্ধ করেন। তিনি বলেন,
পাড়ায় পাড়ায় এত দুর্নীতি হয়েছে যে এই নতুন প্রকল্প কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ আছে। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে তৃণমূলে সরব হওয়ার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ পাল্টা আক্রমণ করে বলেন, বাঙালি বলে চিৎকার করছেন মমতা, কিন্তু তৃণমূল নেত্রী ভিন রাজ্য থেকে মানুষ নিয়ে এসেছেন। তিনি গুজরাট ও আসাম থেকে তৃণমূলের সাংসদ করারও নিন্দা করেন। বিশেষ করে সুস্মিতা দেব এবং সাকেত গোখলের মতো ভিন রাজ্যের বাসিন্দাদের রাজ্যসভার সাংসদ করার সমালোচনা করেন। এছাড়াও দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে বাংলাদেশ থেকে লোক আনা এবং রাজ্যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তোলেন। রাজনৈতিক বিতর্কের পাশাপাশি দিলীপ ঘোষ দলে নিজের অবস্থান সম্পর্কেও কথা বলেছেন। জানান যে দলই তাঁকে নেতা বানিয়েছে এবং দলের নির্দেশ মেনেই তিনি কাজ করবেন। প্রকৃতি কখন তাণ্ডব রূপ ধারণ করবে তা কেউ বলতে পারে না। এর আগেও উত্তরাখণ্ডে প্রকৃতির বিভীষিকাময় রূপ অনেকের কোল খালি করে দিয়েছিল। আর এবার হড়পা বানে ফের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামে তৈরি হয়েছে শোকের আবহ, যেখানে মেঘ ভাঙা বৃষ্টির ফলে ভূমিধ্বস এবং হড়পা বান শুরু হওয়ার কারণে প্রাণ হারিয়েছে 4 জন মানুষ। পাশাপাশি এখনো পর্যন্ত নিখোঁজ প্রায় 50 জন মানুষ। ইতিমধ্যেই উত্তরাখণ্ড নিয়ে চিন্তা শুরু হয়েছে প্রশাসনিক মহলে, যেখানে পাহাড়ের ওপর থেকে যে জল পড়ছে তাতে তৈরি হয়েছে বিধ্বংসী পরিস্থিতি। প্রকৃতির এই তাণ্ডব রূপ শেষ কবে দেখা গিয়েছে তা কেউ মনে করতে পারছেন না। মেঘ ভাঙা বৃষ্টির ফলে ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা একেবারে জলের তলায় চলে গিয়েছে। এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধার কার্যে নেমেছে এসডিএফ এবং এনডিএফ এর বাহিনী। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি 50 জন মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ হয়ে গিয়েছেন বলে খবর। তবে উদ্ধার কাজ যত বেশি করে শুরু হবে ততই এই সংখ্যাটা আরও বাড়বে এবং শেষ পর্যন্ত তা কোথায় গিয়ে পৌঁছবে তা ভেবে অনেকেই শিউরে উঠছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। যারা গোটা ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ধরালির হড়পা বান নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এই ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। আইটিবিপির 3টি দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলার বাহিনীর 4টি দল ঘটনাস্থলে গিয়েছে। তবে প্রকৃতির এই রুদ্র রূপে এখনো পর্যন্ত যে মৃত্যুর সংখ্যা পাওয়া গিয়েছে তার থেকে যাতে আর সেই সংখ্যা না বাড়ে এবং আর কেউ যাতে নিখোঁজ না হন, পরমেশ্বরের কাছে সেই প্রার্থনাই করছে গোটা দেশবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে বর্ষণের ফলে নদীগুলির জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে। পাহাড়ি অঞ্চলে ধসের আশঙ্কাও করা হচ্ছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই 3টি জেলায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলি আগামী 24 ঘন্টায় এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে থাকা ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উত্তর দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমেছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তার প্রভাব পড়েছে এবং সেখানে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।